হ্যাঁ, তো আমরা দেখেছিলাম এই ক্ষেত্রে আই ডিরেকশন ইজ অ্যাকচুয়ালি বিগ ফ্যাক্টর। এটার এক্সাম্পল আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। সো এই হাইলাইটটা যদি আমাদের আনতে হয়, আমরা জানি হাইলাইটের ক্ষেত্রে হোয়াট উই অ্যাকচুয়ালি ওয়ান্ট, উই ওয়ান্ট আ ফাজি স্পট। ফাজি স্পটটা বলতে হচ্ছে এটা, দ্য স্পট ওয়ে টকিং অ্যাবাউট। ওকে, আমি একটু ডিফারেন্ট মানে স্পট গুলো যদি আনতে হয় সেক্ষেত্রে আমরা এই ফং শেডিংটাকে আমরা আসলে বিবেচনায় আনি। Is the same color as the light source on the right place. Okay, এই দেখো, এটা যদি আমরা বুঝতে পারছি আমাদের আসলে যে লাইট সোর্সটার থেকে এখানে আলোটা আসছে, এটা একটু সাদা কালারের, সেজন্য এটাকে সাদা দেখানো হচ্ছে। ওকে, তো হিউরিস্টিক্যালি আমরা বলতে পারি the fuzzy spot we are actually expecting it should maintain the same color of the light source. এবং সেই ক্ষেত্রে আমরা জানি আমাদের আই ডিরেকশন আমাদের এই ক্ষেত্রে খুব প্রয়োজনীয়, সেজন্য আমরা এই আইটাকে এখানে রাখি। So I এর ভেক্টর, so if we have a point P, okay, এই পয়েন্ট P তে আমাদের নরমাল আছে, নরমাল আমরা আগে দেখেছিলাম, we have a vector towards the light source, we have a vector towards the I space. I বলতে আমরা বুঝছি ইমেজ প্লেন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই ইমেজ, যে ইমেজ আসলে আমরা ছবিটা নিব, অর্থাৎ if সারফেসের ছবিটা নিব, অর্থাৎ if this is the image plane, the image প্লেনটা আসলে আমরা এদিকে, এটাকে আমরা আই ডিরেকশন বলছি। সো যে পয়েন্ট পিটা আছে সেটার সাথে আমাদের আই এর কানেকশন, যে ভেক্টরটা আছে সেটা আমরা বের করছি, সেই সাথে আমাদের আছে এন, এন্ড অলসো উই হ্যাভ দিস আর। আর কিছুই না, আমরা ছোটবেলায় পড়েছিলাম কোন একটা সারফেসের উপর যদি আলো পড়ে সেটা রিফ্লেক্ট হবে কি, আলো যেখানে পড়ছে প্রতিফলিত কোণের সেম কোণেই আমাদের এটার প্রতিফলিত থাকে। আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি সে লম্বর সাথে সেম কোণ করবে, এটা, এন্ড দিস ইজ দ্য দিস থিটা, এন্ড দিস থিটা উইল বি দ্য সেম। সো দিস ইজ এল এন্ড দিস ইজ আর, এল এন্ড দিস ইজ। এখন সেটার জন্য আমাদের একটা ইকুয়েশন আমরা এখানে ডেভেলপ করতে চাই, এন্ড এখানে দেখতে পাচ্ছি উইড লাইক টু হ্যাভ দ্য হাইলাইট as so that the eye sees some highlights wherever this gamma আমাদের ছোট হচ্ছে, তখনই নাকি আমরা হাইলাইট বেশি দেখছি। দেখো আবার যেটা বলা হচ্ছে এই কোণটা অ্যাঙ্গেল বিটুইন আর এন্ড ই, ওকে, আর এবং ই এর মাঝে অ্যাঙ্গেলটা যত ছোট হবে তত বেশি আমরা হাইলাইট দেখতে পাবো। why do you think এটা হতে এরকমই হবে? এই লাইনটার জাস্টিফিকেশন একটু বলো। সে ফর এক্সাম্পল আমি পরীক্ষাতে এরকম কিছুই বললাম, কেন তোমার মনে হয় যে এই ওমেগাটা যত বেশি, এই গামাটা যত বেশি কমবে, ছোট হবে, তত বেশি তোমার কাছে আমরা হাইলাইটটা বেশি দেখবো? ওয়াই, কি মনে হয়? আই কাছাকাছি থাকলে স্যার অবশ্যই আমরা আলো বেশি দেখি। আই কাছাকাছি থাকলে একটা জিনিস খেয়াল করছো কিনা, খেয়াল করো, দেখো ইন সিম্পল ফিজিক্সের কেসে আমরা যেটা বলি, এটা যদি লাইট সোর্স হয়ে থাকে, লাইট এখান থেকে আসছে, ওকে, এবং লাইট রিফ্লেক্ট হচ্ছে এই বরাবর, সো এখানে সর্বোচ্চ পরিমাণ লাইট রিফ্লেক্ট হবে এই লাইন বরাবর। ওকে, এটাই আমাদের কমন সেন্স বলে। এখন চোখ যদি একেবারে রিফ্লেকশন বরাবরই থাকে তাহলে আমরা সবচেয়ে বেশি রিফ্লেকশন দেখতে পারবো, হেন্স দেয়ারফর ক্যান সে দ্যাট দ্য রিফ্লেকশন উইল বি হায়ার হিয়ার। বাট এটা থেকে যদি এদিক ওদিক হয়, অর্থাৎ এই কোণটা যত বেশি বড় হবে, ওকে, তত বেশি আমরা কি আমাদের হাইলাইট আমরা কম দেখব। দ্যাট মিনস এই আর ডট ই, অর্থাৎ এটার মাঝে যে কোণ, দ্যাট ম্যাটারস হিয়ার। এই আর এবং ই এর মাঝে যে কোণটা, সেটা এখানে একটা ডাইমেনশন। সেটাকে যদি আমরা ইনকর্পোরেট করতে যাই তাহলে হিউরিস্টিক্যালি আমরা যেটা বলতে পারি, দ্য সি ইজ ব্রাইট হোয়েন ই ইজ ইকুয়াল টু আর। দেখো ই এবং আর যদি সেম হয়, অর্থাৎ এটাই যদি ই হয়, এটাই যদি ই হয়, দেন আমি সবচেয়ে ব্রাইট দেখতে পাবো। ওকে, বিকজ যে পরিমাণ লাইট পড়ছে সেই পরিমাণ লাইট এই ডিরেকশনে পুরোপুরি রিফ্লেক্টেড হচ্ছে। সো ইন হিউরিস্টিক ওয়ে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের লাইট সোর্স, আমরা রিফ্লেক্টেড লাইট আমরা এখানে দেখবো। and falls off gradually when E moves away from the earth, এবং যেদিকে যাক, যদি E এদিকে চলে যায় অথবা E এদিকে চলে যায়, আমরা হাইলাইটটা কম দেখব। দ্যাট মিন্স সেই আগের মতো বলতে যাচ্ছিলাম, C is actually proportional to the R dot E, দুইটা বা E dot R, সেটা এখানে আসছে যেহেতু প্রপোর্শন। আমি এখানে বলছি C is equal to CL। আমি আগে বলেছিলাম এখানে সবকিছু প্রপোর্শনাল যদি হয়ে থাকে, X is proportional to the Y, so X equal to KY। ওকে, K টা কি হবে, এটা এখানে এই K টা হয়ে যাচ্ছে, যেহেতু আমরা বলেছিলাম C is proportional to the E dot R, because এটা এই কালারটা, অর্থাৎ হাইলাইটের কালার, দেখো এই C হচ্ছে হাইলাইট, বেটার হয় যদি এটাকে তুমি CH লিখো, এটা মেইন কালারটা না, শুধু হাইলাইটের কালারটা। ওকে, CH, এটা যদি CH বলো, হাইলাইটের কালারটা হচ্ছে is proportional to the angle between E and R, so আমি বলতে পারি CH is equal to CL multiply E dot R। বলো CL টা কি জিনিস?
color of the light source. কালার অফ দ্য লাইট সোর্স, এবং আমরা শুরুতে বলেছিলাম আমরা যখন হাইলাইট নিয়ে কথা বলি, ওকে, হাইলাইট নিয়ে যখনই কথা বলবো আমরা জানি সেই ক্ষেত্রে আমরা ওই হাইলাইটটা আসলে লাইট সোর্সের কালারের সেম হতে পারে, ওকে, সেম হওয়াটাই স্বাভাবিক। আমি আগে বলেছিলাম লাইট মডেল বা শেডিং মডেল হচ্ছে হিউরিস্টিক। হিউরিস্টিক মানে হচ্ছে এই ক্ষেত্রে বলা যেতে পারে এরকম, এটা তুমি অ্যাকচুয়াল সিমুলেট করছো না, বাট the method that works better for you actually incorporate that. তো আমরা দেখতে পাই যে আসলে এই লাইট হাইলাইটের ক্ষেত্রে লাইট সোর্সের কালারটাই আমাদের সবচেয়ে বেশি সেখানে আমাদের মেইনটেইন করা হয়। সেজন্য CH is equal to CL, অর্থাৎ লাইট কালার অফ দ্য লাইট সোর্স মাল্টিপ্লাই দ্য ডট প্রোডাক্ট বিটুইন দ্য আই এন্ড দ্য রিফ্লেক্টর। এবং সেই সাথে ঠিক আগের মতোই আমি এখানে একটা ম্যাক্স ফাংশন দিয়ে নেগেটিভটাকে বাদ দিচ্ছি, বিকজ E dot R could be নেগেটিভ, ওকে। E dot R যদি নেগেটিভ হয় তাহলে বুঝতেই পারছো, অর্থাৎ লাইট সোর্স এটা এমন একটা অ্যাঙ্গেলে আছে যেখানে আসলে রিফ্লেকশন হওয়াটা পসিবল না, ওকে। কারণ এরকম তুমি যদি তাকিয়ে দেখো, এটা যদি একটা সারফেস হয়ে থাকে and you are actually, this is the I direction, this is your I direction, I direction, okay, এখান থেকে লাইটের রিফ্লেকশনটা হচ্ছে, ওকে। দেন ইন দ্যাট কেস এই E এবং R, সরি এটা হচ্ছে R, তাদের মাঝে কোনটা 90 ডিগ্রি হলে আসলে তোমার রিফ্লেকশনের কোনো সেক্ষেত্রে কোনো ব্যাপার হয় না, কারণ হচ্ছে সারফেস বরাবরই লাইটটা পড়ছে। ইন দ্যাট কেস আমরা বলতে পারি এই ক্ষেত্রে রিফ্লেকশনটা আসলে আমাদের পারসেপশনে আমাদের কোনো ধরনের হেল্প করছে না, ওকে। হাইলাইটটা এই ক্ষেত্রে হবে, এটা থেকে যত বেশি হবে তত বেশি আমাদের হাইলাইট পাবো না, বিকজ দিস ইজ দ্য সারফেস। সারফেসের অপোজিটে যদি আমাদের রিফ্লেকশন হয় আমাদের সেই ক্ষেত্রে আমরা কোনো ধরনের হাইলাইট পাবো না। দিস ইজ কমন সেন্স, বলতে পারো কমন সেন্সটাকে অ্যাপ্লাই করছি হিউরিস্টিকে। সো এই জন্য আমরা নেগেটিভটাকে বাদ দেওয়ার জন্য আমরা লিখবো কি ম্যাক্সিমাম অফ 0, E dot R, অর্থাৎ E dot R যদি নেগেটিভ হয় আমরা সেক্ষেত্রে ম্যাক্সিমাম, এবং এই ক্ষেত্রে একটা নতুন একটা টার্ম দেখতে পাচ্ছি রো অথবা পি, যেটা বলতে পারো এটা কেন হচ্ছে আমরা একটু দেখবো। বাট দ্য থিং ইজ, আমি যদি আবার পুরোটা ক্লিয়ার করে বলি, রেইজ ইউর হ্যান্ড, তন্ময় বলো। এই জিনিসটা আরেকবার একটু বুঝতে চাচ্ছি স্যার। এই যে এইটা স্যার যেটা বললেন লাস্ট টাইম, এটার ব্যাপারটা তাই তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আবার বলছি, একটু ক্লিয়ার করি তার আগে। যদি আবার ক্লিয়ার করি, এটা হচ্ছে আমাদের সারফেস, ওকে। এই সারফেস এটা হচ্ছে আমাদের সেই পয়েন্ট, ওকে, যেই পয়েন্ট পি তে আমরা কালার বা হাইলাইটটা বিবেচনা করতে চাই। এটা হাইলাইট CH, অর্থাৎ এই পয়েন্টে আমাদের এই কালারটা আমরা বিবেচনা করতে চাই। মনে করি এই যে আমাদের লাইট সোর্স, মনে করি ফর এক্সাম্পল আওয়ার সিনারিও ইজ লাইক দিস, আমাদের এটা হচ্ছে আমাদের E, ওকে, অর্থাৎ তাকিয়ে আছো তুমি এদিকে, দিস দ্য ইমেজ প্লেন, ওকে, এন্ড উই হ্যাভ রিফ্লেক্টেন্স, ওকে, যে রিফ্লেক্টেন্স R, যেটা এই Rটা যেটা, ওকে, এটা হচ্ছে আমাদের R, এই R এবং E এর মাঝে আমাদের কোনটা এখানে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, ওকে, আমরা বলে দিই 90। এখন দেখো যদি অর্থাৎ এই E এবং R এর মাঝে কোনটা যদি এমন হয়ে থাকে, ওকে, অর্থাৎ ইট ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি, ইট ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি, দ্যাট মিন্স ডট প্রোডাক্ট শুড বি নেগেটিভ, ওকে, ডট প্রোডাক্ট শুড বি নেগেটিভ। দেখো ডট প্রোডাক্ট যদি নেগেটিভ হয় আসলে সেই ক্ষেত্রে এই উল্টো দিকে আমাদের যদি রিফ্লেকটেন্স হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা হাইলাইটের কোনো বিষয় না, কারণ এটা সারফেসের বিপরীত দিকে হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের চোখে কিছু এসে পড়ছে না, ওকে। তার মানে হচ্ছে আমরা ইন কমন সেন্স আমরা বলতে পারি কোনো লাইটই আসলে আমরা হাইলাইট হিসেবে দেখবো না, বিকজ সেটা সারফেসের ভেতরে অ্যাবজর্ব করে নিয়ে নিয়েছে, সারফেসের ভেতরে ঢুকে যাচ্ছে। যদি সারফেস থেকে রিফ্লেক্ট করতো তাহলে আমাদের এই চোখে এটা কোনো ম্যাটার করতো, বাট সেটা না করে কি হচ্ছে সারফেসের ভেতরে ঢুকে যাচ্ছে, এবং সেটাকে আমরা গ্রেটার দেন 90 ডিগ্রি দিয়ে প্রকাশ করি। সেটা আসলে আর কিছুই না যখন E এবং R এর মাঝে ডট প্রোডাক্ট নেগেটিভ হয়, তার মানে সেক্ষেত্রে আমরা আসলে নেগেটিভ বিবেচনা করার দরকার নেই। নেগেটিভ আর জিরো তার মানে একই, কারণ নেগেটিভকে আমরা বিবেচনা করছি না। তো যখনই নেগেটিভ আসবে উই আর নট ইনকর্পোরেটিং দ্য নেগেটিভ ওয়ান, বিকজ নেগেটিভ যদি রাখি আলটিমেটলি কালারটা নেগেটিভ হয়ে যাবে, রাইট? সেই জন্য আমি সেটা না করে আমি কি করলাম, আমি জিরো দিয়ে দিই, বিকজ জিরো ইজ দ্য অ্যাবসেন্স অফ দ্য কালার, তখন আমরা ব্ল্যাক দেখবো, হুইচ মেক সেন্স, রাইট? যদি অপোজিট যদি কোনো কালার রিফ্লেক্টই না হয় সেক্ষেত্রে আমি পুরো সারফেসটাকে আমার ব্ল্যাক দেখাবো। এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। সো তন্ময় বুঝেছো কিনা একটা আমাকে জানো। ইয়েস স্যার, বুঝেছি। ওকে ফাইন। তো
তার মানে হচ্ছে আমাদের যেটা হাইলাইটের কালার সেটাকে আমরা এভাবে বিবেচনা করব CH is equal to CL multiply with maximum as a function comma E dot R. This is the color of the highlight. মনে রাখবা only highlighted color. এবং সেই সাথে আমি এই টার্মটা দেখেছি পি টার্ম অথবা এটাকে রো টার্ম বলা হয়ে থাকে বা পি টার্মই বললাম। পি ইজ কল্ড ফর ফং এক্সপোনেন্ট। ফং এক্সপোনেন্টটা কি? ইট ইজ অলওয়েজ এ পজিটিভ নাম্বার, এটা নেগেটিভ তুমি চিন্তাই করবে না। এটার পজিটিভটা কি হয় দেখো, এটার মান যদি তুমি বাড়িয়ে দেখো ইকুয়েশনে, তাহলে দেখবা দেখো এটা হচ্ছে n ইকুয়াল টু 1 এর জন্য। n ইকুয়াল টু 1 এর জন্য দেখছো হাইলাইটটা অনেক ছড়ানো। ওকে, n ইকুয়াল টু 2 হয়ে গেছে। ওকে, n ইকুয়াল টু 3, যত তুমি n এর মান বাড়াবা সেটা রেডিয়াসটা কমবে কিন্তু অনেক বেশি শার্প হবে, অনেক বেশি ক্রিস্প হবে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ অনেকটা আমাদের আমরা যখন বিলিয়ার্ড খেলি সেটার বলগুলো অনেকটা এরকম হয়ে থাকে। আবার তুমি যদি অনেক ক্ষেত্রে পেপার ওয়েটের কথা চিন্তা করো সেই ক্ষেত্রে ইফেক্ট হয়। সো ডিপেন্ডিং অন ইউর ম্যাটেরিয়াল, কোন টাইপের ম্যাটেরিয়ালকে অ্যাপ্লাই করতে চাও সেটার উপর ডিপেন্ড করে তুমি তোমার এন চুজ করবা। মনে রাখবা এন যদি ছোট হয় সেটা হবে কি হাইলাইটটা অনেক আমাদের স্প্রেড আউট হবে কিন্তু এবং কম ক্রিস্প হবে। বাট এই ক্ষেত্রে যদি দেখো এন এর মান যদি বাড়ায় সেটা রেডিয়াস কমছে থেকে কিন্তু এই যে ক্রিস বলতে বুঝেছি দেখো এই যে শার্পনেস, এই যে এটার মাঝে যে ট্রানজিশনটা আছে সেটা খুবই স্মুথ। বা যখনই তুমি এন এর মান বাড়িয়ে দেবা সেটা ট্রানজিশনটা আর স্মুথ থাকে না, সেটা খুব শার্প ট্রানজিশন হয়। ট্রানজিশন বলতে বুঝেছি হাইলাইট এবং ম্যাটেরিয়ালের কালারের মাঝে যে ট্রানজিশনটা সেটা খুব স্মুথ। যদি আরেকবার এঁকে দেখাই, এই যে দেখো এটা হচ্ছে আমাদের সেই অবজেক্টটা, and in that case we have a reflection highlight like this. Okay, এখান থেকে এই পর্যন্ত আসতে আমাদের যেই ট্রানজিশনটা আছে সেটা যখন n ইজ ইকুয়াল টু স্মল ভ্যালু নেই তখন এটা খুবই স্মুথ হয়, আর যদি ছোট নেই তাহলে সেটা খুব শার্প হয়। ওকে, সো ডিপেন্ডিং অন হুইচ ম্যাটেরিয়াল ইউ ওয়ান্ট টু রেন্ডার ইউ অ্যাকচুয়ালি পিক দিস p টার্ম উইথ রেসপেক্ট টু ইউর রিকোয়ারমেন্ট। নাইস। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম কি আমাদের ইকুয়েশনটা আসলে এখানে আমাদের এই p ch আমি এখানে c লিখে রাইট। সো হুইচ ভ্যালুজ আর গিভেন, এখানে তুমি যদি এটার দিকে তাকাও দেখো যখন তোমাকে কোড করতে বলা হবে অবশ্যই আমি যদি এটা একটা হাইলাইটের একটা ফাংশন হিসেবে লিখি, ওকে, ইট উইল রিটার্ন দ্য কালার, রাইট। সো আমাকে কিছু ইনপুট, আমাকে নোন ভ্যালু দিয়ে দিতে হবে, রাইট। দেখো আমি যখন নোন ভ্যালুর কথা চিন্তা করি আমরা কিন্তু এই ই আর এন এবং এল এটার মাঝে কোন ভ্যালুগুলো আমাদেরকে দেওয়া আছে কোন ভ্যালুগুলো দেওয়া নাই, দ্যাট ইজ এ ব্রিক। এই জিনিসটা কিন্তু আমাদের পেতে খুব কষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে আমরা যখন কোড লিখি তখন কিন্তু আমাদের এই যে পয়েন্ট টুয়ার্ডস দ্য আই ডিরেকশন, কারণ আমরা ক্যামেরা কোঅর্ডিনেটের মাধ্যমে কিন্তু আই ডিরেকশন এইটা আমি সহজে বের করে ফেলতে পারি। এল হচ্ছে এই লাইট সোর্সটা ফিক্স, তো আমি এই লাইটটা বের করে ফেলতে পারি। দিস এন ইজ ফিক্সড, রাইট, বিকজ নর্মাল আমরা সেই অবজেক্টের সাথে সবগুলো আমি জানি সব ট্রায়াঙ্গেলের সাথে একটা একটা করে নর্মাল আমরা পেতে পারি। বাট দিস আর ইজ আননোন। এই আরটাকে আমরা বের করার একটা ইজি ফর্মুলা আমরা বের করবো। হ্যাঁ, তোমরা চাইলে বলতে পারো স্যার আর তো আর এবং এল একই জিনিস, শুধুমাত্র দুটোর মাঝে আসলে অ্যাঙ্গেল সেম থাকে, বাট দেয়ার ইজ ইজি ওয়ে টু রিপ্রেজেন্ট দিস। সো আমি আরটাকে আমি নতুন ভাবে প্রেজেন্ট করবো। ওকে, এবং আরটাকে প্রেজেন্ট করলে নাকি এভাবে প্রেজেন্ট করা যেতে পারে, আর ইজ ইকুয়াল টু মাইনাস এল টু এল ডট এন ইন্টু এন। এই এল ডট এন হচ্ছে আমাদের ভেক্টর, এই এনটা হচ্ছে আমাদের সরি এন ডট এল হচ্ছে আমাদের যেটা আসবে স্কেলার, যেটা মধ্যে ডট প্রোডাক্ট, এন হচ্ছে আমাদের ভেক্টর। এখন কথা হচ্ছে স্যার এটা কিভাবে আমি করব, এবং এইটার ডেরিভেশনটা একবার সেমিস্টার ফাইনাল পরীক্ষাতে এসেছিল যে তোমরা আসলে আমি বললাম প্রুভ দ্যাট আর ইজ ইকুয়াল টু মাইনাস এল প্লাস 2 ইন্টু এল ডট এন ইন্টু, সেটাই আমরা একটু দেখার চেষ্টা করি এই কাজটা আমরা কিভাবে। সেটার জন্য ফার্স্টে আমাদের যে সিনারিওটা আছে সেটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে আমাদের সেই পয়েন্টটা, যে পি পয়েন্ট, রাইট। দিস ইজ এল ভেক্টর টুয়ার্ডস দ্য লাইট সোর্স। মনে রাখবা এগুলো সবগুলো হচ্ছে ইউনিট ভেক্টর। তো তুমি বলতে পারছো ইউনিট ভেক্টর কেন? দেখো লাইটটা হচ্ছে আমাদের ডিরেকশনাল লাইট, এন হচ্ছে ডিরেকশনাল লাইট, সো দ্য ডিরেকশন অফ দ্য ভেক্টর অনলি ম্যাটার্স। মানে হচ্ছে এই আরটা ধরো এই এনটা এটা বড় হোক কিংবা ছোট হোক ডাজন্ট ম্যাটার। ওকে, এটা শুধুমাত্র কোন দিকে আছে সেটাই আমাদের ইস্যু। সেজন্য আমরা যেটা করবো এন এল এগুলো সবগুলোকে আমরা কি করছি ইউনিট ভেক্টর হিসেবে নিচ্ছি। অর্থাৎ তুমি যদি এন নাও, এন এর যদি ম্যাগনিটিউড নাও, অর্থাৎ এন এর যদি ভালো নাও, ইট উইল গিভ আস 1। সো এন ম্যাগনিটিউড হচ্ছে আমাদের 1। ওকে, এল এর ম্যাগনিটিউড হচ্ছে আমাদের 1, এটা আমরা ধরে নেব। এটা ম্যাগনিটিউড আমরা
সহজে আমরা যে কোনো একটা ভেক্টরকে কিন্তু ইউনিট ভেক্টরে প্রকাশ করতে পারি। ওকে, তো অর্থাৎ আমরা যে ভেক্টরগুলো চিন্তা করছি কিনা এই ভেক্টরগুলোকে আমি ইউনিট ভেক্টরে নিয়ে নেব। সো এই চিত্রে যত ধরনের ভেক্টর আছে সবগুলো ভেক্টরই আমাদের ইউনিট ভেক্টরে দেওয়া। ওকে, যদি ইউনিট ভেক্টর দেওয়া থাকে সেই সাথে আমি আগে বলেছিলাম এটা হচ্ছে আমাদের বি। যদি সেটা হয়ে থাকে তাহলে আমি বলতে পারি এই এল এর এই এন এর অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত যে দূরত্ব এবং এখান থেকে এতটুকু যে দূরত্ব দে আর অ্যাকচুয়ালি সেম। সেই ক্ষেত্রে আমি বলতে পারি দিস আর ইজ ইকুয়াল টু এল। আমি বলতে পারি শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে যদি আমি কথা বলি। দেখো এই ক্ষেত্রে আমি কিভাবে প্রমাণটা করছি। ফার্স্ট আমি সিনারিও ঠিক করলাম, অর্থাৎ সবগুলোর আমাদের ভেক্টর ইউনিট ভেক্টর হচ্ছে সেম। এদিকে খেয়াল, অর্থাৎ তাহলে যদি সব সেম হয় আমি বলতে পারি এটা আসলে এটাকে সেন্টার রেখে পুরোটাই আমাদের একটা রেডিয়াসের ভিতরে আছে। ভালো কথা, যদি রেডিয়াসের ভিতরে থেকে থাকে দেখো আমি এই অংশটাকে নাকি অর্থাৎ এতটুকুকে নাকি আমি n cos থিটা লিখতে পারি। কিভাবে আমাকে একটু বলো, তোমরা লিখতে পারো কিভাবে? y অ্যাক্সিস এর সাপেক্ষে কোনটার জন্য cos থিটা? স্যার Why cos n? থিটা ইকুয়াল r বাই n, এই জন্য স্যার is equal to r by n। দেখি, yes you are correct, but কিভাবে আমি যদি একটু দেখি, দেখো এটা যদি একটা লাইন হয়ে থাকে about the directions, okay, এটা যদি থিটা হয়ে থাকে আমরা বিপরীত কোণ হিসাবে বলতে পারি এটাও কিন্তু থিটা, রাইট? this line and this line are parallel to each other, so এটা যদি থিটা হয়ে থাকে এটা হচ্ছে আমাদের থিটা। যদি থিটা হয়ে থাকে এই ট্রায়াঙ্গেলটা অর্থাৎ এটা যদি ও হয়ে থাকে, এটা যদি আমি বললাম this is x, তাহলে ত্রিভুজ ও আর এক্স এর কথা যদি চিন্তা করো সেক্ষেত্রে আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সমকোণ, এটা হচ্ছে থিটা। তাহলে আমি যদি বলি cos থিটা, ওকে, cos থিটা যদি আমি বলি তাহলে কি বলবো বলো? এটার নাম আমি দিতে পারি ধরো পি, স্মল পি। কি হতে পারে বলো? বাই অতিভুজ, রাইট? দিস বি ডিভাইডেড বাই এটা হচ্ছে এই ও আরটাকে আমি আর লিখতে পারি, দিস আর, রাইট? ওকে, তাহলে আমি আবার লিখতে পারি বি ইকুয়াল টু cos থিটা আর। দেখো এই আরটা আর এনটা কিন্তু সেম, বিকজ সবগুলোর কিন্তু আমরা বলতে পারছি দে আর দ্য ইউনিট ভেক্টর। ওকে, সো আমি এটাকে লিখে দিলাম এন, এটাকে বি ইজ ইকুয়াল টু cos থিটা এন অথবা এন cos থিটা। তার মানে হচ্ছে এই অংশটুকু, এই যে এতটুকু অংশ যেটা আছে, আমি আরেকবার ক্লিয়ার করি, আমি সবগুলো এই অংশটুকু আমি বলতে পারি দিস ইজ n cos থিটা। ওকে, যদি n cos থিটা হয়ে থাকে তাহলে আমি এই এলটা যদি অপোজিট একটা নিই তাহলে দেখো এটা যদি এতটুকু পর্যন্ত যদি এল হয়ে থাকে, অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত যদি এল হয়ে থাকে এটা হয়ে যাবে আমাদের নেগেটিভ এল। ওকে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এল এবং এই পুরোটাকে আমি বলতে পারি ইটস অ্যাকচুয়ালি 2n cos থিটা, তাই না? because it's n cos theta, this another n cos theta, so 2n cos theta. এখন আমি যদি ভেক্টরের ট্রায়াঙ্গেল সূত্র অ্যাপ্লাই করি, this r would be this one plus this one, right? কারণ এই যে এটা একটা ভেক্টর, ওকে, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। আমি কিন্তু খুব দ্রুত যাচ্ছি বিকজ আমি ছোটবেলায় এগুলো খুব পড়েছিলাম, সো আমি জাস্ট তোমাদেরকে হাই লেভেল ওভারভিউ দিয়ে দিচ্ছি, তোমরা যাতে বাসায় বসে এটা দেখতে পারো। এটা হাতে কলমে করার কিছু নাই। দিস আর ভেক্টর would be this vector plus this vector, অর্থাৎ এই দুটো ভেক্টর, এটা এবং এটা। এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হচ্ছে -l প্লাস, এবং একটু আগে দেখেছিলাম এই দুটাকে আমি কি বলতে পারি? এই দুটাকে আমি বলতে পারি 2n cos theta। এখন আরেকটা জিনিস দেখো, n ডট l, আমি এটাকে কি বলি? ভেক্টরকে যদি আমি ডট প্রোডাক্ট করি, n ভেক্টর ম্যাগনিটিউড l ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু cos থিটা, তাই না? এবং আমি বলেছিলাম এগুলো কিন্তু ইউনিট ভেক্টর, তার মানে এরা 1 হয়ে যাবে। 1 যদি হয়ে থাকে তাহলে শুধু থাকে cos থিটা, তার মানে cos থিটাকে আমি n ডট l হিসেবে লিখতে পারি। তার মানে আলটিমেটলি আমি যেটা লিখবো সেটা হচ্ছে r ইকুয়াল টু -l প্লাস 2n l ডট n। সো এটা l ডট n হবে। eventually they'll be giving you the same result. So আমি যদি এই ইকুয়েশনের মতো করে লিখি -l plus 2 into l dot n multiply n। তো এটা হচ্ছে আমাদের ডেরিভেশন। হোপফুলি তোমরা খেয়াল করেছো এটাকে সলভ করা যায়। আমি আবার দেখাবো না যদি, কারণ হচ্ছে তোমরা এটা খুব ইজিলি বের করে নিতে পারো। ইভেন্চুয়ালি আসলে সত্যি বলতে লাস্ট
সেমিস্টার এটাকে আমি সেলফ স্টাডি দিয়েছিলাম, ওরা সবাই নিজেরাই বের করতে পারছিল, বাট হোপফুলি আমি যতটুকু বলেছিলাম সেটার পরে তোমরা বাসায় বসে এই জিনিসটা এভাবে করতে পারো, বাট দিস ইজ সামওয়াট ইম্পর্টেন্ট ফর ডেরাইভেশন ফর দ্য এক্সাম। সো তোমরা এরকম এই ডায়াগ্রামটা এঁকে তখন বুঝে দেবে যদি তোমাদের পরীক্ষাটা ওকে। সো দ্যাট মিনস আমাদের এই ক্ষেত্রে এই যে আর আমরা বের করেছি, আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করি, ক্যানভাসটা ক্লিয়ার করি। এদিকে তাকাও, দিস ই ডট আর, এই আর এর দিকে যদি তাকাও, দিস আর ইজ অ্যাকচুয়ালি আমরা আর এভাবে লিখতে পারবো, অর্থাৎ পুরো ইকুয়েশনের মধ্যে এই আরটাকে আসলে এখানে লিখতে পারবো। এবং এই ক্ষেত্রে দেখো আমরা আমাদের কিন্তু আর এর মান এল এবং এন, অর্থাৎ পুরো ইকুয়েশনটা শুধুমাত্র এল এন এবং ই এর উপর ডিপেন্ডেন্ট। এল এন এবং যে ইটা ছিল, অর্থাৎ এই যে এল এন ই এর উপর ডিপেন্ডেন্ট। এই রিফ্লেক্টেন্স নিয়ে আমাদের আলাদাভাবে ভাবার দরকার নেই, আমরা খুব সহজে এই জিনিসটাকে বের করতে পারি। So having said that, আমাদের পুরো জিনিসটাকে আমরা যদি therefore the basic approach for the highlight, আবারও বলছি this CH, the basic approach for the highlight is CL maximum 0 E dot R, যেখানে R where R is equal to minus L plus 2 into L dot N. Okay, so এই পর্যায়ে এসে আমি একটু সবার কাছ থেকে জানতে চাই যে তোমরা আসলে ইয়েস বাটনে হিট করে আমাকে জানাও। 26 জনের মধ্যে 10 জন, 11, 15, ওকে, মোর দ্যান 50%। দেন পি এর ভ্যালুটা স্যার, পি, ওই যে বললাম পি এর ভ্যালু, সরি এখানে পি, এটা এগুলো একটা পি ভ্যালু, এন বলছিলাম, মনে আছে শোন? তুমি যে কালারটাই পাবা সেটার তুমি ওই রেডিয়াসের হাইলাইটটাকে তুমি বাড়াতে পারবে, সরি হাইলাইটের রেডিয়াসটাকে তোমরা বাড়াতে পারবে। অর্থাৎ পি এর ভ্যালু যদি তুমি 1 রাখো, এই অবজেক্ট হয়ে থাকলে এটা খুব বিস্তৃত হবে এবং খুব স্মুথ ট্রানজিশন হবে। এখানে নাও তখন যদি আর এর ভ্যালু বড় নাও, বিগান নাও, 255 যদি নাও, দেন এটা খুবই ক্রিস্প হবে, ছোট হবে এবং খুবই ক্রিস্প ট্রানজিশন। সো ল্যাব যদি থাকতো ওয়েবজিএল এ, ওপেনজিএল এ আমরা এগুলোকে ইমপ্লিমেন্ট করে দেখাই, অর্থাৎ শেডারে এই পুরো বিষয়টাকে আমরা এই পুরো ইকুয়েশন গুলোকে আমরা আসলে ইমপ্লিমেন্ট করে দেখাই। যখন ল্যাব শুরু হবে তোমরা এগুলো জানতে পারো। and there is an alternative approach for that. দেখো এটা হচ্ছে একটু আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে মেথড 1। ওকে, মেথড 1 এ আমরা যেটা পড়ি সেটা হচ্ছে CH is equal to CL maximum of 0 E dot LR. ওকে, এটা হচ্ছে approach 1. ওকে, there is an alternative method, এটাকে আমি বলতে পারি মেথড 2। এই মেথড 2 তে আমরা ওই ই এর কথাটা আমরা ই ডট আর বের করি না, আমরা যেটা করি আরো এক্সট্রা একটা ইস্যু, একটা ভেক্টর আমরা নিয়ে চিন্তা করি, যেমন হচ্ছে চিন্তা করো সেটা হচ্ছে h, একটা ইউনিট ভেক্টর which is halfway between l এবং e। দেখো দিস ইজ l, দিস ইজ e। ওকে, এটার মাঝে একটা কোণ আছে, এটার মাঝে হাফওয়ে ভেক্টর, অর্থাৎ যেটার মধ্যবর্তী কোণ দিয়ে যায়, অর্থাৎ এই পুরোটা যদি থিটা হয় এটার মাঝে কোণটা হচ্ছে θ/2। ওকে, সো এরকম একটা ভেক্টর আমরা বলবো সেটা হচ্ছে h। ওকে, h। এখন আমরা যেটা করব, আমরা দেখব the highlight occurs when the h is nearer to the n। দেখো কমন সেন্সটা একটু চিন্তা করে দেখো, আমরা তখনই বলবো যখন h এবং n এর কোণটা ম্যাটার করে। দেখো এটা হচ্ছে h, এটা হচ্ছে n, তাদের মাঝে একটা কোণ আছে, সেটাকে আমি বলছি ওমেগা। ওকে, এই ওমেগার ভ্যালু যখন ছোট হবে, দেখো যত ছোট হবে তত এই ইটা কাছের দিকে আসবে, তাই না? এটাও কাছে আসবে, এটাও কাছের দিকে আসবে, তত বেশি আমরা হাইলাইটটাকে দেখতে পাবো, হাইলাইট অকার্স। ওকে, আবার যখন ওমেগার পরিমাণটা বাড়তে থাকবে, ওকে, আমি ফার্স্টে বলছি ওমেগার পরিমাণ যখন কমতে থাকবে, ওকে, যখন বাড়তে থাকবে তখন এইচ ওই দিকে চলে আসবে, এইচ এর দিকে আসা মানে কি ই একটু দূরে চলে যাবে, তখন হচ্ছে আমাদের কি এইচ এর সরি আমাদের হাইলাইটটা তখন কমে যাবে। এই ক্ষেত্রে আমরা সেটা বলবো আসলে কস অফ ওমেগা, অর্থাৎ এইচ ডট এন, এইচ এবং এন এর মাঝে কোনটা কি এইচ ডট এন, এইচ এবং এইচ ডট এনটা কিসের উপর ডিপেন্ড করে? কস ওমেগার উপর ডিপেন্ড করে। তুমি বলতে পারো স্যার এন এইচ কোথায় গেল, এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর, সেগুলো 1 হয়ে যাবে, বিকজ আমরা জানি ডট প্রোডাক্ট এইচ ডট এন ইকুয়াল টু কি, তাদের মধ্যবর্তী এই কস। ওকে, এটা তো ইউনিট ভেক্টর, এটা নিয়ে আমরা চিন্তা করি। সো কস ওমেগা ইকুয়াল টু এইচ ডট এন ইজ নিয়ার এল, এটা এন হবে না, ইজ নিয়ার টু দা এল।
সরি নিয়ার 1 cos ডট h ডট n যখন খুব একের কাছাকাছি হবে, অর্থাৎ এটা খুব জিরোর কাছাকাছি হবে, তখন আমরা বলবো ইটস অ্যাকচুয়ালি সো অ্যাঙ্গেল বিটুইন h ডট n ইজ নিয়ারার টু দ্য 0। ওকে, সেটা সেজন্য আমরা করব কি, আমাদের এখন পুরো বিষয়টা আগে কি ছিল, ch ইজ প্রপোর্শনাল টু দ্য e ডট r ছিল, ইটস মেথড 1। ওকে, মেথড 1 এরকম ছিল। আর মেথড 2 তে যেটা হবে, সেটা হবে ch ইজ প্রপোর্শনাল টু দ্য h ডট n। এটা একটা ডিফারেন্ট মেথড, অনেকে এটা ইউজ করে, অনেকে উপরটা ইউজ করে, আমরা মনে হয় ল্যাবে এটা বেশি দেখাই, বাট ইট ইজ হোয়াট টু নো দ্য বোথ অফ দ্য মেথড। এরপর অনেক ক্ষেত্রে তোমরা দেখবে কোডিং এ দুটো অ্যাপ্লাই করা হচ্ছে, এবং এই ই এবং এনটা যদি আমরা বের করতে পারি, তখন আমরা দেখবো এইচ, তখন আমাদের কি হয়ে যাবে, আমাদের পুরো ইকুয়েশনটা হয়ে যাবে ch ইজ ইকুয়াল টু cl h ডট n অফ p। এটা হচ্ছে দুটো ভেক্টর। এই পর্যায়ে এসে আমি তোমাদের জন্য কিছু টাস্ক রেখে দিতে চাই। দুটো প্রশ্ন। প্রথমত হচ্ছে, স্যার আমাদের যখন মেথড 1 এ কি ছিল, ম্যাক্স ছিল, ম্যাক্সিমাম অফ 0 e ডট r। যদি আমি এখানে যাই, ওকে, ম্যাক্সিমাম অফ 0 e, কিন্তু স্যার এটা হচ্ছে মেথড 1 এ। ওকে, বাট মেথড 2 তে আমরা দেখতে পাচ্ছি দিস এখানে ম্যাক্সিমামটা নাই। সো হোয়াই? প্রশ্নগুলো ভালোভাবে মাথায় রাখবে, এগুলো হতে পারে সেমিস্টার ফাইনালের প্রশ্নের মতো। কেন আমাদের এখানে ম্যাক্সিমামটা নাই? তার মানে কি এখানে আমাদের নেগেটিভ ভ্যালু নিয়ে চিন্তা করতে হবে না? এখানে নেগেটিভ ভ্যালু নিয়ে চিন্তা করতে হবে না? যদি করতে না হয় কেন? প্রথম প্রশ্ন, ইটস ইউর হোমওয়ার্ক। ওকে, দ্বিতীয়ত, এই h এর ভ্যালু নাকি আমরা এভাবে বের করতে পারি, e প্লাস l ডিভাইডেড বাই দেয়ার ম্যাগনিটিউড। ডিভাইডেড বাই এটা পরে আসছে, বাট e প্লাস, এটা হচ্ছে আমাদের এটাকে ইউনিট ভেক্টর করার জন্য। বাট e প্লাস l করলে কিভাবে এটা পাচ্ছি? সামান্তরিকের সূত্র মনে আছে কিনা দেখো, e এবং l যোগ করলে আমরা লব্ধিটা পাই। দেখো এটা মাঝখান দিয়ে যাচ্ছে, তার মানে এটা লব্ধি হতে পারে। এটাকে যদি আমি একটা সামান্তরিকের মতো করে চিন্তা করি, আমি তোমাদেরকে অলরেডি হিন্টস দিয়ে দিচ্ছি। সো দিস ইজ e, দিস ইজ l, অলরাইট? সো দিস h would be e plus l। কিভাবে হলো সেটাও তোমরা একটু বের করবা। যদি আমি অলরেডি বলে দিয়েছি সামান্তরিকের সূত্র দিয়ে কিন্তু আমরা এভাবে বের করতে পারতাম, তারপরেও তোমরা নিজেদের মতো করে তোমরা বের করার চেষ্টা করো। বাট পরীক্ষাতে এইভাবে আমি হয়তো এটা ডেরিভেশন ব্যবহার দিতে পারি, যে কেন, why there is no maximum function used in this method 2 and how you can derive h equal to e plus l divided by e plus l magnitude। এগুলো তোমাদের জন্য আমার থাকবে হোমওয়ার্ক, এবং অবশ্যই মাথায় রাখবো এই চ্যাপ্টার থেকে এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। সো ডিটেইলস উইল বি স্লাইটলি ডিফারেন্ট। দেখো দুইটার কিন্তু আউটপুট কিন্তু সেম পাবা না, বাই দ্য ওয়ে। প্রথম দুইটা মেথড হলো এটার যে আউটপুট, অর্থাৎ এটার জন্য যে হাইলাইট পাবা, এটার জন্য হাইলাইট, সেটার মাঝে ডিটেইলটা স্লাইটলি ডিফারেন্ট হবে, বাট দে অ্যাকচুয়ালি ওয়ার্ক, দুইটা ডিফারেন্ট মেথড। তবে দুই ক্ষেত্রে আমাদের পি আছে, পি এর কথা আমাদের চিন্তা করতে হবে। এন্ড ইয়েস, দিস ইজ ইট। এই দুই ভাবে আমরা ফর্ম শেডিংটাকে আসলে অ্যাপ্লাই করতে পারি। ওকে, এন্ড আমরা যদি cosine between nh is positive for, দেখো এখানে কিন্তু তোমাদের হোমওয়ার্কের প্রথম পার্টটা, যে ম্যাক্সিমাম ফাংশনটা কেন নাই, সেটা আমি এখানে কিছু দূর অলরেডি দিয়ে দিয়েছি। বাট তারপরে তোমাদেরকে বলবো তোমরা এটাকে খুব সুন্দরভাবে নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করবা। এখানে কিছুটা হিন্ট আমি কিন্তু দিয়ে রাখছি। স্কয়ার রুট এন্ড ডিভাইডেড ইজ নিডেড ফর, আচ্ছা এই h বের করার জন্য স্কয়ার রুট এবং ডিভিশন প্রয়োজন হয়। স্কয়ার রুট এবং ডিভিশন, এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে এরকম, যে স্কয়ার রুট এবং ডিভিশন আমাদের প্রয়োজন হয়। এই যে এই ম্যাগনিটিউড গুলো বের করতে হলে কিন্তু আমাদের মনে আছে কিনা স্কয়ার রুট বের করতে হয়, এবং এখানে একটা ডিভিশন মেথড আছে। সো সেটার জন্য এটা একটু কম্পিটিশন এক্সপেন্সিভ করতে পারে, বাট ইটস ওকে। আমরা তাও অনেক ক্ষেত্রে এটা ইউজ করি, মোস্ট অফ দ্য কেসেস আমরা ল্যাবে আসলে এই মেথডটাকে ইন প্র্যাকটিস অল টুগেদার সবকিছুকে একসাথে মার্চ করি। কিভাবে সবগুলো বলতে কি বুঝাচ্ছি? ফার্স্টে ডিফিউজ, ওকে, দেন এম্বিয়েন্ট, ওকে, দেন আমাদের হাইলাইট, ওকে, সবগুলোকে একসাথে করতে চাই। তবে আমরা একটু আগে যে ফাংশনিং এর সবকিছু করেছিলাম, সেখানে ফাংশনিং পুরোটা পড়িনি, পড়েছিলাম শুধুমাত্র হাইলাইট পার্টটা, ওকে, এবং সবগুলোকে এবার এক করি। দেখো কি হয়, শেডিং অর্থাৎ যে কোনো কিছুর একটা শেড হচ্ছে এম্বিয়েন্ট প্লাস ডিফিউজ। দেখো এম্বিয়েন্ট প্লাস দিস দ্য ডিফিউজ পার্ট, ওকে। এখন আমরা হাইলাইট টার্মটা ইউজ করলাম। দেখো দ্য মেইন কালার ইজ ইকুয়াল টু এম্বিয়েন্ট প্লাস ডিফিউজ প্লাস হাইলাইট, এটা কিন্তু আমরা করেছিলাম হাইলাইট, ওকে। এটা হচ্ছে ইউজিং মেথড 1, মেথড নাম্বার 1। ইউ ক্যান অলসো ডু ইট ইউজিং মেথড নাম্বার 2, ওকে। দেখো কালার ইজ ইকুয়াল টু এম্বিয়েন্ট প্লাস দ্য ডিফিউজ প্লাস দ্য,
তুমি বোথ ওয়েতে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো, এবং সবগুলো একসাথে আমরা আসলে যেটা নাম দিই দিস দ্য আলটিমেট ফং শেডিং। ওকে, একটু আগে যা যা পড়েছিলাম ফং শেডিং এর শুধুমাত্র এমবিয়েন্ট পড়েছিলাম, ডিফিউজ করেছিলাম, হাইলাইট করেছিলাম, এবং সবগুলো একসাথে করে যখন আমি প্রকাশ করবো সেটা হচ্ছে আমাদের ফং শেডিং। মনে রাখবা এই ডক্টর ফং তার পিএইচডি থিসিসে আসলে এই ফং শেডিংটাকে সে এক্সপেরিমেন্ট করে দেখে, এবং এরপর থেকে এই ফং শেডিং আসলে মোটামুটি বলতে পারো অনেক বছর ধরেই এই ফং শেডিংটাকে আমরা অ্যাপ্লাই করে থাকি। হ্যাঁ, এটার অনেক ভেরিয়েশন বের হয়েছে, অনেক আপডেট হয়েছে, বাট দ্য মেইন কনসেপ্ট ইজ অলওয়েজ এন্ড দিস ইজ ইট। এখানে যদি দেখি সেটার সাথে তুমি আরেকটা টার্ম অ্যাড করতে পারো, একটা এক্সট্রা টার্ম। দেখো এখানে যে এক্সট্রা টার্মটা অ্যাড করছে এটা হচ্ছে সিপি। ওকে, এই সিপিটা কিছু না, ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ দ্য ইউজার টু ডিম দ্য হাইলাইট। কারণ হাইলাইটটা তুমি একটু আগে দেখেছিলা রেজোলিউশন, তুমি এটা যদি একটা অবজেক্ট হয়ে থাকে তুমি হাইলাইটের রেডিয়াসটা বড় করতে পারো, ছোট করতে পারো ইউজিং পি টার্মটা দিতে পারো অথবা বাড়াতেও পারো। ওকে, আরেকটা জিনিস করতে পারো, এটা যে লাইটটা আছে এখানে যে হাইলাইটটা পড়ে, অর্থাৎ এটার মাঝে যে হাইলাইট একদম ডিফারেন্ট কালার দিয়ে দেখে, এটার মাঝে যে হাইলাইটটা পড়ে সেই হাইলাইটটাকে তুমি চাইলে ডিম করতে পারো অথবা ডার্ক করতে পারো অথবা ব্রাইট করতে পারো। সেটার জন্য তুমি করতে পারো একটা কন্ট্রোল টার্ম তুমি এখানে ইউজ করছো, সেটা হচ্ছে সিপি। এই সিপিটা সিম্পলি এখানে তুমি গুণ করে দিলে ডিফারেন্ট কালার দিয়ে দেখো, এই সিপি টার্মটা তুমি সিম্পলি এখানে আসলে গুণ করে দিলেই তোমার হয়ে যাচ্ছে। তার মানে আমাদের আলটিমেটলি কি হচ্ছে, দেখো ফাংশন আগে ছিল এরকম আর সিপি টার্ম করার পর হচ্ছে এটা। ডোন্ট গেট কনফিউজড, এটা হচ্ছে একটু আগে এরকম ছিল, দেখো একটু আগে এরকম ছিল, সিপি টার্ম গুণ করার পরে এমন হলো। কিছুই না, সেম আছে। দেখো অ্যাম্বিয়েন্ট প্লাস ডিফিউজ প্লাস হাইলাইটের সাথে একটা সিপি টার্ম আমি গুণ করে দিচ্ছি। ওকে, and the same goes for the method 2 also. The main color is equal to ambient plus diffuse plus highlight. So এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 10। আমাদের চ্যাপ্টার 10 এ আমাদের কিছু এডিশনাল রিডিং আছে, এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বা। সারফেস নরমাল ভেক্টর ইন্টারপোলেশন, কিছুই না, আমি যখন ওই যে পড়িয়েছিলাম না, যখন ভার্টেক্সে আমাদের নরমাল গুলো দেওয়া থাকে, ওকে, ভার্টেক্সের নরমাল গুলো দেওয়া থাকে, তখন যখন ফেসের নরমাল গুলো দেওয়া থাকে সেগুলো মাঝখানটা যে সবগুলো অ্যাভারেজ করে বসাই, আমি লাস্ট ক্লাস করেছিলাম সেটাই এখানে বলা আছে। আমি জাস্ট হালকা হিন্ট দিলাম, পুরোটা এখানে বুঝাচ্ছি না, বিকজ লাস্ট ক্লাস অলরেডি বলেছিলাম। দেয়ার ইজ অ্যানাদার কাইন্ড অফ শেডিং, অর্থাৎ ফং শেডিং করেছিলাম। দেখবা বই আরেক ধরনের শেডিং আছে, সেটা হচ্ছে কুল টু ওয়ার্ম শেডিং, আরেকটা হচ্ছে টুন শেডিং। ওকে, যদি টুন শেডিং আমাদের সিলেবাসে নাই, কিন্তু তারপরে একটু যারা ইন্টারেস্টেড রিডার তারা একটু পড়ে দেখো, টুন শেডিং এর মাধ্যমে যে কোনো একটা জিনিসকে একটা কার্টুনের মতো রেন্ডার করা হয়। তো তুমি যদি ফ্র্যাগমেন্ট শেডারে এটা ইমপ্লিমেন্ট করো, দেখবা তুমি যেটা অবজেক্টটাকে রেন্ডার করছো সেটা দেখো একটা কার্টুনের মতো লাগছে। সো এরকম আরো দুই একটা শেডিং টপিক দেওয়া আছে, বাট তার মধ্যে কুল টু ওয়ার্মটাকে আমার মনে হয় ইম্পর্টেন্ট, এবং তুমি এটাকে এডিশনাল রিডিং শুরু করো। এন্ড টেক্সট বুকের এক্সারসাইজ 1 and 2 তার মাঝে যে আনসার হিন্টটা এখানে দেওয়া আছে, এখানে একটা দিয়ে দিয়েছি আমি, একটা কোর আর একটা লিংক দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমরা একটু বের করে নিও টেক্সট বুকের এক্সারসাইজ নাম্বার 1 and 2, এন্ড দিস ইজ ইট। সো চ্যাপ্টার 10 আমাদের এখানেই শেষ হলো।